বন্ধুরা, ঢাকা শহরের অধিকাংশ এলাকা বাংলাদেশের প্রায় মানুষের কাছেই খুব পরিচিত। তারপরেও অনেকেই অনেক ছোটোখাটো জায়গাগুলো চিনেন না। তাদের জন্য এই ক্ষুদ্র উপহার। প্রিয় বন্ধুরা, আমরা ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ঘুরে বেড়াচ্ছি, আর সেই সাথে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি যা যা দেখছি। এই মুহূর্তে আমরা রিকশায় চড়ে কার্জন হলের সামনে থেকে ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। এখানেই দেখতে পেলেন ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন। আমরা তার নিচ দিয়ে এই অটোরিকশা বা রিকশায় চড়ে ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি। বাম দিকে পরমাণু শক্তি কমিশন, বাংলা একাডেমি, এই সবগুলো স্থাপনা এই আশেপাশেই। ডান দিকে ছিল তিন নেতার মাজার, আমরা পার হয়ে আসলাম এবং আমরা যাচ্ছি একদম সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে। বাম দিকে ঢাকা ইউনিভার্সিটি, ডান দিকে সোহরাওয়ার্দী উদ্যান। আমরা সেখানে ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে ঢাকা ইউনিভার্সিটির টিএচসি চত্বরটা একটু দেখে আমরা সেখানে চলে যাব। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই কার্জন হল এবং রমনা পার্কের পর্বটি শেষ করেছি। যারা দেখেননি তারা ঢাকা নামে আমার যে প্লেলিস্টটি রয়েছে এখানেই রয়েছে, আপনারা একটু দেখে আসবেন। কিছুটা চেষ্টা করা হয়েছে সেই জায়গাগুলোর উল্লেখযোগ্য কিছু তুলে ধরার জন্য। বন্ধুরা, আমরা টিএচসি চত্বরে পৌঁছে গেছি। মাথার উপর দিয়ে মেট্রো রেল চলে যাচ্ছে। আর টিএচসি চত্বরের এই ঘূর্ণায়মান জায়গাটিতে প্রচণ্ড ব্যস্ততা, প্রচুর গাড়ি ঘোড়া সবসময় থাকে। ঢাকা ইউনিভার্সিটির ভিতরে দুটো রাস্তা ঢুকে গেছে, দুটো বা তিনটে। সামনে শাহবাগ মোড়, আমার এই দিক পিছন দিকে দোয়েল চত্বর থেকে আমরা আসলাম, অর্থাৎ দোয়েল চত্বর, হাইকোর্ট এরিয়া এবং ঢাকা মেডিকেল কলেজের সাইডটা রয়েছে, শহীদ মিনার সাইডটা রয়েছে। সব মিলিয়ে সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে ঢাকা ইউনিভার্সিটির এই টিএচসি চত্বরটি। এখানে সুপার্জিত স্বাধীনতা সহ বেশ কিছু উল্লেখযোগ্য ভাস্কর্য রয়েছে, আপনারা জানেন। এবং বাংলাদেশের আন্দোলন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, আনন্দ, উদযাপন, যাই বলি না কেন, সব কিছুর কেন্দ্রবিন্দু এই চত্বরটি, অর্থাৎ টিএচসি চত্বর। টিএচসি মানে হলো টিচার স্টুডেন্টস সেন্টার, অর্থাৎ এই টিএচসি হলো ঢাকা ইউনিভার্সিটির প্রাণকেন্দ্র। আপনারা সবাই জানেন যে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত হলের ছাত্ররা, ফ্যাকাল্টির ছাত্ররা, তারা বিকেল হলেই এইখানে চলে আসেন এবং চারিদিকে জড়ো হয়ে, এখানে রোকেয়া হল আছে, কলা ভবন আছে, অপরাজেয় বাংলা, এই ভাস্কর্যগুলো রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে এই চারপাশটায়। এখানেই বসে চটপটি, ফুচকা, মুড়ি মাখানো, বিভিন্ন রকম স্ট্রিট ফুড এবং সেই সাথে আড্ডা, গল্প, বিভিন্ন অনুষ্ঠান, ডোনেশন কালেকশন, সব কিছু এই কেন্দ্রবিন্দুটি হলো টিএচসি। আপনারা জানেন যে টিএচসিতে নানান ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে হয়ে থাকে। আমার সামনে যে সুন্দর একটি সুসজ্জিত ঘরের মতো মনে হচ্ছে, এটি আসলে একটি মঞ্চ এবং বড় পর্দায় বানানো হয়েছে বিশ্বকাপ খেলা দেখার জায়গা। আর তার সামনে স্টিলের একটি ভাস্কর্য রয়েছে যেখানে পায়রাগুলো উড়ে যাচ্ছে, অর্থাৎ স্বাধীনতার প্রতীক বোঝানো হয়েছে। বিশ্বকাপ খেলা চলাকালে এখানেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা যারা হলে দেখেন তারা তো দেখেনি, কিন্তু হলের বাইরে এসে যারা সমবেত হয়ে একজোট হয়ে যারা বিশ্বকাপ খেলা উপভোগ করতে চেয়েছিলেন তারা এইখানেই খেলাগুলো দেখতেন। এবং ডান দিকে টিএচসি ভবনের সাথে দেখুন আর্জেন্টিনা, ব্রাজিল সহ বিভিন্ন দেশের পতাকা টাঙানো রয়েছে। যারা যেটা ভালোবাসে সেই গ্রুপ সেই তাদের প্রিয় পতাকাগুলো এখানে টাঙিয়েছেন। যাই হোক, বিশ্বকাপ খেলা তো শেষ। আমরা আজকে এই পর্বটি দেখছি তখন অলরেডি বিশ্বকাপ খেলা শেষ হয়ে গেছে, আর এটি যখন ধারণ করা হয় তখন খেলা চলছিল। আমাদের সামনে মেট্রো রেল স্টেশনটি দেখা যাচ্ছে, যেটা একদম টিএচসির পাশ দিয়েই চলে গেছে। শাহবাগ একদিকে, আর একদিকে মতিঝিল, এই দুটো দিকের কানেক্ট করা হয়েছে এই রাস্তা দিয়ে। আমরা রাস্তা ক্রস করে স্বাধীনতা স্মারক স্তম্ভের যে গেট, সেই গেটে পৌঁছে গেছি। ওপারে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে যাচ্ছি। আমরা এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই সামনে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা স্তম্ভটি দেখতে পাবো এবং এই সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে ঢুকে চলে যাব। আপনারা জানেন সোহরাওয়ার্দী উদ্যান নানা কারণে বাংলাদেশে খুবই বিখ্যাত। আমরা ঢুকে পড়েছি এবং আমার সামনে যে সাদা রঙের গ্লাসের তৈরি একটি স্তম্ভ দেখতে পাচ্ছি, সেটি মূলত বাংলাদেশের স্বাধীনতা স্তম্ভ। এটি পুরো গ্লাসের তৈরি এবং সন্ধ্যার পরে এর ভিতরে আলো জ্বালা হলে ভীষণ সুন্দর একটি বস্তুতে পরিণত হয় এটি। যাই হোক, একটি ঘাসের মাঠ অতিক্রম করে সামনে যাচ্ছি। আমার সামনে প্রচুর
শিশু কিশোর যুবকরা খেলাধুলা করছে। পুরো জায়গাটির কোনো জায়গাটি তারা ফাঁকা রাখেনি। আমি দেখলাম যতটুকু জায়গা আছে তারা অধিকাংশই ছেলেপেলে সেখানে খেলাধুলা করছে, ক্রিকেট খেলছে, ফুটবল খেলছে, নানাবিধ খেলা নিয়ে তারা সবাই ব্যস্ত। আমরা মাঝে মাঝেই একটু হতাশ হই যে আমাদের সন্তানরা ইদানিং মোবাইল নির্ভর হয়ে পড়ছে, খেলাধুলা করে না। কিন্তু আমি এই মাঠে গিয়ে দেখলাম, আমি ড্রোনটা অনেক উপর থেকে উড়িয়েছি বলে হয়তো মানুষগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন যে অনেক মানুষ এখানে রয়েছে, তারা খেলাধুলা করছে, দৌড়ঝাঁপ করছে, এবং তারা যে একেবারে সবসময় মোবাইল নির্ভর তা বলা যায় না। তাদের এই খেলাধুলা দেখেই বোঝা যায় যে এখনও সময় পেলে, সুযোগ পেলে বা উপযুক্ত জায়গা পেলে তারা খেলাধুলা করতে আগ্রহী। আমরা সেই সুন্দর জায়গাটি করে দিতে পারি না অনেক সময়। আর ঢাকা শহর তো অত্যন্ত ব্যস্ততম শহর, ইটকাঠ পাথরের নগরী, যেখানে সমস্ত জায়গা খেয়ে ফেলেছে ঘরবাড়িতে, আবাসন ব্যবস্থায়, বিভিন্ন অফিস আদালতে। সুতরাং মাঠ হারিয়ে যাচ্ছে। এই মাঠগুলোকে আমরা যদি সংরক্ষণ করতে পারতাম অনেক ভালো হতো। আমাদের শহরেগুলোতে অনেক পুকুর ছিল একসময়, সেই পুকুরগুলোও ভরাট হয়ে সব আবাসন হয়ে গেছে। অর্থাৎ মানুষের সংখ্যা বাংলাদেশের দিন দিন এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে শুধু মানুষের থাকার জায়গা করতে তার খাবার জায়গা, অর্থাৎ ফসল ফলানোর জায়গা থেকে শুরু করে খেলার জায়গা, সব দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এই স্বাধীনতা চত্বর জায়গাটি খুবই চমৎকার একটি জায়গায়, চারিদিকে চমৎকার একটি সুন্দর লেক করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই লেকের মাঝখানে এই স্তম্ভটি বানানো হয়েছে। সামনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবন সামনে আমরা দেখতে পাচ্ছি, বাম দিকে মৎস্য ভবন, শিল্পকলা একাডেমি রয়েছে, আর ঠিক এই সামনের ভবনটির পিছন দিকে ওপাশে হাইকোর্ট তো রয়েছেই, তার উপরে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর। ডান দিকে একটু আগালেই প্রেস ক্লাব এবং তারপরে সচিবালয়। সুতরাং এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বাম পাশে এই যে গাছপালাগুলো ক্রস করে একটি রাস্তা আছে, বড় রাস্তা, সেই রাস্তাটি শাহবাগ এবং মৎস্য ভবনকে কানেক্ট করেছে, তার ওপারেই রমনা পার্কটি। সুতরাং এই জায়গাটি কত গুরুত্বপূর্ণ আপনারা চিন্তা করবেন। বাংলাদেশের মূল যে জায়গাটি সেটি হলো এইটি, অর্থাৎ সব দিকের রাস্তাগুলো এসে এখানেই মিশেছে, এখান থেকেই চারিদিকে ছড়িয়ে পড়েছে, এবং সব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এটাকে ঘিরেই বা এর চারপাশেই। আমরা বাম দিকে একটি মুক্ত মঞ্চ তৈরির প্রচেষ্টা দেখছি। সম্ভবত এটি আগামী দিনে তৈরি হয়ে যাবে। এটি অর্ধনির্মিত অবস্থায় রয়েছে। এখানেও হয়তোবা বিকেলে বা সন্ধ্যায় নাটক মঞ্চস্থ হবে, সঙ্গীত মঞ্চস্থ হবে, অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে দর্শকদের জন্য। উন্মুক্ত অবস্থায় দর্শকরা বসে এগুলো উপভোগ করতে পারবেন। বিকেলে শিশু সন্তান সহ পরিবারবর্গ বা সদস্যরা হেঁটে বেড়াচ্ছেন সোহরাওয়ার্দী পার্কের ভিতরে, আর খেলোয়াড়রা খেলাধুলা করছেন। এছাড়াও গল্পবাজ, আড্ডাবাজ লোক চারিদিক বসে বসে বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, সময় কাটাচ্ছে। এ এক অপূর্ব মিলন মেলা এবং সবুজের তীর্থক্ষেত্র। বন্ধুরা, এই সোহরাওয়ার্দী উদ্যান সম্পর্কে বলি। এটি একসময় মূল পার্ক ছিল এই এলাকার, অর্থাৎ এই রমনা পার্কটার মিলিয়ে সব বিশাল এলাকা জুড়ে সোহরাওয়ার্দী উদ্যান, এবং এই উদ্যানের মধ্যেই বাংলাদেশের ঐতিহাসিক বেশ কিছু ঘটনা ঘটেছে। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ আমরা এখানেই শুনেছি। এখানেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল। এখান থেকেই নানা সংগ্রাম, নানা বিপ্লবের ইতিহাস রচিত হয়েছে, নানা আন্দোলনের ইতিহাস রচিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানকে ঘিরেই। একসময় এখানেই রেসকোর্স ময়দান ছিল, ঘোড়দৌড়ের মাঠ ছিল, যেটি এখন কলকাতার ময়দানেও দেখা যায়। এটিও ছিল বিশাল এক ময়দান, যেটি আস্তে 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 সংকুচিত হয়ে যাচ্ছে। চারিদিকে ঘর বাড়ি উঠে বিভিন্ন স্থাপনা তৈরি হয়ে এই মাঠটি দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে, কিন্তু এটি একসময় অনেক বড় এলাকা জুড়ে ছিল। আপনারা চিন্তা করেন এর চারপাশে কী কী আছে। একটু আগে বললাম, শিক্ষা ভবন, হাইকোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রেস ক্লাব, এদিকে আছে কার্জন হল, তারপরে বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ চত্বর, রমনা পার্ক, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। এই চারদিকের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর মাঝখানে এই জায়গাটি এখনও টিকে আছে। এখনও ঢাকার ফুসফুসের মতো এই জায়গাটি মানুষকে একটু স্বস্তি দিয়ে যাচ্ছে। ইটকাঠ পাথরের এই শহর, প্রচুর গাড়ি ঘোড়া, ধোঁয়া, শব্দে মানুষ অতিষ্ঠ হয়ে যখনই
এই রাস্তা থেকে বেরিয়ে একটু এই মাঠের মধ্যে এসে দাঁড়ায়, তখন বুক ভরে একটু শ্বাস নেওয়ার সুযোগ পায়। এই জন্য চমৎকার একটি জায়গা, যেখানে আসলেই কিছুটা প্রাণ ফিরে পাওয়া যায়, প্রাণ শক্তি ফিরে পাওয়া যায়, কিছুটা আয়ু বৃদ্ধি হয়। এই সুন্দর জায়গাটিতে এসে আমার নিজেরও ভীষণ ভালো লাগছে। আমি ঢাকা গেলে চেষ্টা করি একবার অন্তত এই এলাকাটিতে ভ্রমণ করার। আজকে আমি এখানে ড্রোন নিয়ে গিয়েছিলাম এবং কিছু ভিডিও ধারণ করার চেষ্টা করেছি, কিছু মানুষের সঙ্গে দু একটি কথা বলেছি। সবগুলো অবশ্য ভিডিওতে আনা হয়নি, বাট আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা বলেছি। এখানে চমৎকার একটি পাম বাগান রয়েছে, আপনারা দেখছেন রয়্যাল পাম ট্রি অনেকগুলো রয়েছে, এবং সেটা ঠিক পাশ দিয়ে বাম দিক দিয়ে রাস্তা, এবং বাম দিকে অনেক গাছপালা, ঘন গাছপালা এবং কিছু জঙ্গল টাইপের রয়ে গেছে। আমরা এই জঙ্গলের ভিতরে কিছু মানুষকে দেখলাম, তারা আবাসন গড়ে তুলেছেন। এগুলো খুবই হতদরিদ্র মানুষ এবং গৃহহীন মানুষ, যারা ভাসমান মানুষ হতে পারে এমন মনে হয়েছে। হয়তোবা কিছু মাদকাসক্ত লোকও এই ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে তারা সেবন করতে পারে, আমি জানি না, আমি ভিতরে ঢুকি নাই, বাট দূর থেকে এইরকমই একটি পরিবেশ আন্দাজ করার মতো বা মনে হতে পারে। যাই হোক, সেটা সব জায়গায় থাকতে পারে, এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের দেখার বিষয় সবুজ গাছপালা, ঘাস, তারপরে এখানকার চমৎকার এই পরিবেশ, হেঁটে চলার সুন্দর রাস্তা, পাশে লেক, এই সুন্দর জায়গাগুলো। এরপরে আমরা অত্যন্ত সুন্দর একটি জায়গায় ঢুকে পড়বো আর কিছুক্ষণের মধ্যে। আপনারা দেখতে থাকুন। এই সুন্দর জায়গাটি অতিক্রম করে আমরা চলে যাব একটু পরেই আমাদের স্বাধীনতা স্তম্ভের একেবারে কাছে, তার নিচে, এবং সেখানে চমৎকার একটি লম্বা দেয়ালে মুরাল আঁকা রয়েছে। সেটিও একটি দর্শনীয় স্থান আমার কাছে মনে হয়। আমরা সেখানে যাচ্ছি। দেখুন বন্ধুরা, লেকের পানিতে স্তম্ভটির প্রতিবিম্ব পড়েছে, আর বাম দিকে লাল রঙের যে আপনারা একটি লম্বা কিছু একটা দেখলেন, এটি আসলে সেই মুরালটি। আমরা সেই মুরালটি দেখাবো একটু পরেই, সেখানে যাব। লেকের পানিতে কিন্তু অনেক মাছ রয়েছে, যদিও মাছগুলো খুব বড় না, কিন্তু অনেক মাছ রয়েছে, এবং আমরা অনেক সময় ক্যামেরায় সব কিছু আসতে চাই না। আমি দেখলাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মাছ খেলা করছিল। আর এই যে লম্বা লেকটা, লেকে একটু বাতাস হওয়ার কারণে একটু ছোট ছোট ঢেউ হচ্ছে, যে কারণে এটি দেখতে আরও সুন্দর লাগছে। আর চারদিকে সবুজ গাছপালার প্রতিবিম্ব লেকের পানিতে পড়েছে, সেটিও মোহনীয় একটি দৃশ্যের অবতারণা করেছে। যেদিকেই তাকায়, চারপাশে যেদিকেই তাকায় সেদিকেই সুন্দর। চোখ জুড়িয়ে যায় সবুজে, চোখ জুড়িয়ে যায় সৌন্দর্যে, চোখ জুড়িয়ে যায় এর ইতিহাস যখন চিন্তা করি, কল্পনা করি। চোখ জুড়িয়ে যায় যখন আমাদের দামাল শিশু কিশোর যুবকরা এখানকার ফাঁকা মাঠে তাদের খেলাধুলা করছে, দেহ কসরত করছে। এগুলো দেখলেই মনটা ভীষণ আনন্দে নেচে ওঠে। অপূর্ব সুন্দর একটি অনুভূতি শরীরের ভিতরে দোলা দেয়। এখানে নানান রকম ভাসমান কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেটি প্রচলিত, সেগুলো আছে আশপাশে। আপনারা সেগুলো মাঝে মাঝে ব্যবহার করতে পারেন বা নিতে পারেন। আমরা এগিয়ে যাচ্ছি স্বাধীনতা স্তম্ভের বেদি এবং তার উপরে সেই মুরালটার দিকে। দেখুন, আমরা সেই বেদিটার উপরে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠে যাচ্ছি, আর আমাদের সামনে সেই যে লাল রঙের একটি দেয়াল দেখতে পাচ্ছেন বাম দিকে, এটি সেই স্বাধীনতা বিষয়ক অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক বিশাল মুরাল তৈরি করা হয়েছে। লম্বা ইতিহাসের মতো অনেক অনেক ঘটনার সাক্ষী হয়ে আছে এই মুরালটি। আমরা এই মুরালটিকে একটু একটু করে দেখতে থাকব। দেখুন বন্ধুরা, এই মুরালে অনেক কিছু লেখা রয়েছে। আপনারা এই ভিডিওটি পজ করে অথবা এগুলোকে জুম করে এই সুন্দর লেখাগুলো দেখতে পারেন। এখানে যে ছবি আঁকা রয়েছে সেই ছবিগুলো আপনারা দেখতে পারেন। গ্রাম বাংলার চির ঐতিহ্য, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, অনেক কিছু স্থান পেয়েছে এই মুরালে। কি নেই এই মুরালে? বিস্ময়ে হতবাক হতে হয় যখন এই মুরালের লেখাগুলো আমরা পড়তে থাকি, ছবিগুলো দেখতে থাকি। দেখুন, পর্যায়ক্রমে আমি বলে যাচ্ছি কি কি এখানে স্থান পেয়েছে। সবগুলো যদিও বলতে পারবো না, শেষ পর্যন্ত আমার দেখা হয়নি, কিন্তু তারপরেও যতগুলো দেখলাম অবিশ্বাস্য। যেমন ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা,
বাংলার মুখ আমি দেখিয়াছি। তেভাগা আন্দোলন, কৃষক বিদ্রোহ, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়। আদর্শ লিপি, 1948-এর উর্দুর বিরুদ্ধে বাংলা ভাষার সংগ্রাম, 1952-র ভাষা আন্দোলন, 1954-র যুক্তফ্রন্ট নির্বাচনের জয়, বিভিন্ন আন্দোলনে ছাত্রদের যে বিভিন্ন ভূমিকা বা ছাত্র আন্দোলন, 6 দফার আন্দোলন, এমনি করে 1971 পর্যন্ত স্বাধিকার আন্দোলনের যত ধাপ সবগুলোকেই সুন্দরভাবে এই মুরালে স্থান দেওয়া হয়েছে। আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি, আমাদের সংগ্রাম সব কিছুকে মূর্ত করে তোলা হয়েছে এই মুরালের ভিতর দিয়ে। বন্ধুরা, কি সুন্দর, তাই না? চমৎকার একটি মুরাল। আরও অনেক দূর পর্যন্ত রয়েছে। আমরা সম্ভবত শেষ পর্যন্ত যাব না, তারপরে যতটুকু দেখানো যায়। এই বেদিটিও খুব সুন্দর। এখানে একটি ছোট্ট জলাশয়, পাশে বড় একটি লম্বা লেক রয়েছে, আর ডান দিকে আরেকটি জিনিস রয়েছে যা আপনাদের দেখাবো, সেটিও অপূর্ব সুন্দর। সেখানে প্রজ্বলিত মশাল রয়েছে, যেটি সার্বক্ষণিক জ্বলে। আমি যখন ভিডিওটি ধারণ করি তখন পর্যন্ত এটি জ্বলছিল। আমরা এখান থেকে নেমে গিয়ে সেই মশালের কাছাকাছি একটু যাওয়ার চেষ্টা করব। সেখানে অবিরাম আগুন জ্বলছে। এটি সম্ভবত আমাদের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন বা যারা আত্মাহুতি দিয়েছেন, জীবনদান করেছেন, সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে এই অগ্নি প্রজ্বলন এবং সেটি রাখা হয়েছে। এটি হয়তো এইরকম একটি ধারণা থেকেই তৈরি করা হয়েছে যে এটি যতক্ষণ জ্বলবে তাদের কথা মানুষ স্মরণ করবে এবং তারা মানুষের মনে জাগরুক হয়ে থাকবে। বন্ধুরা, এই যে রাস্তাটি ধরে সামনে এগোলেই সামনে সেই প্রজ্বলিত মশাল। আমরা উপর থেকে ড্রোন উড়িয়ে চারপাশটা একটু দেখার চেষ্টা করছিলাম। বন্ধুরা, এই ফাঁকে একটি সুন্দর কথা বলে রাখি, সেটি হলো আজকের আবহাওয়াটা ছিল হেজি, মেঘলা, মাঝে মাঝে একপাশলা করে বৃষ্টি হচ্ছিল, যে কারণে আমাদের এই ছবিটা একটু ঝাপসা ঝাপসা হয়েছে। ছবিটা খুব ক্লিয়ার হয়নি। বৃষ্টির পরে হলে যে ক্লিয়ার ভাবটা থাকার কথা ছিল সেটা হয়নি। মেঘযুক্ত আকাশ, যে কারণে ছবিগুলো সুন্দর হয়নি। কিন্তু আমরা সে বেদি থেকে নেমে যখন মশালটার দিকে এগোচ্ছিলাম তখন এইখানে এই চত্বরে অনেকে স্কেটিং করতে দেখলাম। ছোট ছোট শিশুরাও রয়েছে, তারা খুব মজা করে স্কেটিং করছিল। আর এই যে দুপাশে গাছ আর মাঝখান দিয়ে রাস্তাটি, এটি সোজা সামনের দিকে চলে গেছে, অর্থাৎ ঢাকা ক্লাব তথা শাহবাগ থেকে মৎস্য ভবন যাওয়ার যে লিংক রোডটি, সেই রোডের মাঝামাঝি জায়গায় গিয়ে উঠেছে বলে মনে হচ্ছে। বাট আমরা সেই রাস্তা পর্যন্ত যাব না, আমরা এখানে এই প্রজ্বলিত শিখা পর্যন্ত যাব। এখানে মানুষ দেখছে, চারিদিক থেকে বিভিন্ন দিক থেকে মানুষ আসছে, এই প্রজ্বলিত শিখাটি দেখছে। সেটি দেখার জন্য আমিও এক ধাপ এগিয়ে গেলাম এবং এই জায়গাটি দেখলাম। দেখুন বন্ধুরা, একটু উপর থেকে এই জায়গাটি দেখতে বেশ সুন্দর লাগছে। আমরা চারপাশটা আবারও একটু দেখানোর চেষ্টা করছি। তারপরে আমরা ধীরে 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 এগিয়ে গেলাম এই প্রজ্বলিত শিখার দিকে। দেখুন, এই যে সামনে অবিরাম আগুন জ্বলছে এবং এটি শ্রদ্ধা নিবেদনের জন্যই রাখা হয়েছে, অন্য কোনো কারণে নয়। এটি প্রতীকী শ্রদ্ধা। আসলে অনেকভাবেই শ্রদ্ধা জানানো যায়, একটা স্তম্ভ করে, এভাবে শিখা প্রজ্বলন করে, আরও অন্যভাবে হয়তো করা যায়। এটি তারই একটি প্রচেষ্টা। আমাদের দেশটি তো অনেক চড়াই উতরাই অতিক্রম করে 1971 সালে স্বাধীন হয়েছে। অবিভক্ত ভারত যখন ছিল তখন একসঙ্গেই ছিলাম আমরা সবাই মিলে। তারপরে পাকিস্তান সৃষ্টি হলো, আর আমরা খণ্ডিত অংশ হিসেবে সেই পাকিস্তানের অংশ হয়ে রইলাম। পাকিস্তানও আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করায় 1971 সালে বাংলাদেশের দামাল মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলেন এবং সেই স্বাধীনতার স্মৃতিস্বরূপ স্বাধীনতার স্তম্ভ
এবং মুক্তিযোদ্ধাদের আত্মাহুতির স্মরণে এই শিখা প্রজ্বলিত। বন্ধুরা, এই জায়গাটি পরিদর্শন করে আরও অনেক কিছু স্থাপনা হয়তো এখানে তৈরি করার পরিকল্পনা ছিল, সেগুলো সব অসম্পূর্ণ পড়ে দেখলাম। আমি অনেক দিন পরে এখানে ঢুকলাম, এগুলো আমার চোখে এর আগে পড়েনি। তো এই জায়গাটিতে কী হওয়ার কথা ছিল আমি সেটিও জানি না। ডান দিকে মনে হলো চমৎকার একটি লেকের মতো করা হয়েছে, পানির ফোয়ারাও নিচে দেখলাম, জানি না সেটি ফোয়ারাও হতে পারতো। এই যে দেখুন, আপনারা একটু উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাগুলো দেখে আস্তে আস্তে আমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তখন প্রায় অন্ধকার হয়ে আসছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম গেটের দিকে এবং এক পর্যায়ে এই জায়গাটিকে আরও কিছুক্ষণ দেখে এখান থেকে খেলার মাঠটাও একটু দেখার চেষ্টা করলাম। পিছন ফিরে সব কিছু দেখে আস্তে আস্তে ফিরে গেলাম এবং একটা রাইড শেয়ার মোটরসাইকেল নিয়ে, অর্থাৎ পাঠাওয়ের একটি মোটরসাইকেলে চড়ে আমি যে ডান দিকে মৎস্য ভবন, বাম দিকে রমনা পার্ক, এই দুটোর মাঝখান দিয়ে রাস্তা ধরে সেগুন বাগিচা হয়ে আমি আমার গন্তব্যে ফিরে যাচ্ছি। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই জায়গাটি? এর পরের পর্বে আপনাদের জন্য নতুন চমক অবশ্যই থাকবে, তবে আপনাদের মন্তব্য থাকলে আরও ভালো হয় যে কোন জায়গাগুলো অ্যাকচুয়ালি মানুষকে আকর্ষণ করে এবং সেই জায়গাটি দেখালে আপনারা সবাই আনন্দ পাবেন, আপনাদের ভালো লাগবে। মন্তব্য করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবসময় আমি এটিই কামনা করি আমার নিজের জন্য, আমার দর্শকদের জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য, আমার প্রিয়জনদের জন্য, যে মানুষ শান্তিতে থাকুক, মানুষ আনন্দে থাকুক, মানুষ সুস্থ থাকুক। সবার কাছে আবারও এই আবেদন যে আপনারা ভিডিওগুলো দেখবেন, ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, মন্তব্য করবেন, সুপরামর্শ দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।